সালটা 1883। কিছু ইংরেজ অফিসার ছত্তরপুরের জঙ্গলে ভারতের নকশা বানানোর জন্য সার্ভে করছিল। সেখানকার কিছু লোকাল মানুষ তাদেরকে ওই জঙ্গলে উপস্থিত কিছু প্রাচীন এবং পুরনো মন্দিরের কথা বলে। তখন তারা ঘন জঙ্গল পার করে হিংস্র পশুদের ভেতরে অবস্থিত সেই মন্দিরের খোঁজ করতে থাকে। কিন্তু তারা যতই মন্দিরের কাছাকাছি পৌঁছায় ততই তারা তাদের নিজের চোখে বিশ্বাস করতে পারে না, কারণ মন্দিরের গায়ে কোনো দেবদেবীর ছবি ছিল না। তার বদলে ছিল কিছু এরোটিক কার্ভিংস, যার দ্বারা আলাদা আলাদাভাবে সেক্সের বর্ণনা করা হয়েছিল। বিভিন্ন পজিশনে সেক্স করার অবস্থায় মূর্তিগুলি ছিল ভীষণ রকম জীবন্ত। কিছু কিছু মূর্তিতে দেখা গেছিল 4 জন মানুষ একসঙ্গে ইন্টারকোর্স করছে। কিছু জায়গায় একই লিঙ্গের মানুষ একসাথে সেক্স করছে, এরকম মূর্তিও ছিল। আবার এর মধ্যে ওরাল সেক্সের মূর্তিও ছিল। এই মন্দিরটি আর কোনো মন্দির নয়, ভারতের ইউনেস্কোর হেরিটেজ স্থপতিগুলোর মধ্যে একটি খাজুরাহো মন্দির, যার কথা আজও খোলাখুলিভাবে আলোচনা করা হয় না। আমরা আজকের এই ভিডিওতে খাজুরাহোর এই বিখ্যাত মন্দিরের বিভিন্ন রহস্য সম্বন্ধে আপনাদের বলতে চলেছি, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বহু বছর আগের কথা, কাশীতে হেমতী নামের একজন সুন্দরী যুবতী বাস করত। তার সৌন্দর্যের চর্চা পুরো কাশীতে চর্চিত হতো। একদিন রাতে হেমতী পদ্মফুলে ভর্তি একটি সরোবরে স্নান করছিলেন। পূর্ণিমার রাত ছিল। রাতের বেলা চাঁদের আলো যত হেমতীর গায়ে পড়ছিল ততই যেন হেমতীর রূপ বেড়ে যাচ্ছিল। হেমতীর রূপ দেখে চন্দ্রদেবও নিজেকে আর আটকে রাখতে পারেননি। তিনি মানুষের রূপ ধরে পৃথিবীতে নেমে আসেন হেমতীর সাথে দেখা করতে। হেমতীও যখন চন্দ্রদেবকে দেখেন তখন তার প্রতি আকৃষ্ট হয়ে যান। পরদিন সকালে যখন চন্দ্রদেবের ফিরে যাওয়ার সময় হয় তখন হেমতী উদাস হয়ে যায়। সেই সময় চন্দ্রদেব তাকে বলে সে একটি পুত্রের জন্ম দেবে, যা হবে তাদের ভালোবাসার প্রতীক। কিন্তু বদনাম এবং সমাজের কথা ভেবে হেমতী ভীষণ ভীত হয়ে যায়। ওনার মনে একটাই প্রশ্ন ছিল যে চন্দ্রদেব পৃথিবী থেকে চলে গেলে সে একা তার পুত্রের লালন পালন করবে কিভাবে? বিবাহের পূর্বের সন্তানকে সমাজ কি আপন করে নেবে? তখন চন্দ্রদেব ভবিষ্যৎবাণী করেন যে তার পুত্র পরবর্তীকালে একজন শক্তিশালী রাজা হবে, তাদের ভালোবাসার প্রতীক হয়ে থাকবে। কিছু সময় পর হেমতী একটি পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় চন্দ্রবর্মা। পরবর্তীকালে হেমতী আর চন্দ্রদেবের এই পুত্রই চান্দেল সাম্রাজ্যের স্থাপনা করেন এবং নিজের মাতা পিতার ইচ্ছা অনুসারে খাজুরাহো মন্দির প্রতিষ্ঠা করেন, যা প্রমাণ করে যে সেক্স হলো আমাদের জীবনের একটি অংশ। কিন্তু আমাদের ইতিহাস অনুসারে খাজুরাহোর এই মন্দিরের নির্মাণ 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চান্ডিল সাম্রাজ্যের আলাদা আলাদা রাজারা করেছিলেন। এই মন্দির মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার একটি ছোট্ট শহরে অবস্থিত। খাজুরাহো এই নামটা সংস্কৃতের খারজুরা বা হাকা এই শব্দ থেকে নেওয়া হয়েছে। লোকাল মানুষরা বলে থাকেন যে এই মন্দিরের দরজা খেজুর গাছের ফর্মে তৈরি করা হয়েছিল, যা সোনা দিয়ে মোড়া ছিল, আর এই জন্যই এই মন্দির খাজুরাহো নামে বিখ্যাত হয়েছে। আবার অন্যদিকে কিছু মানুষ এটাও মনে করে যে যেই শহরে এই মন্দির তৈরি হয়েছে সেই শহর চারদিক থেকে খেজুর গাছ দিয়ে ঘেরা আছে, আর এই কারণেই এই মন্দির খাজুরাহো নামে পরিচিত হয়েছে। এই মন্দিরের অনেক বিশেষত্বের মধ্যে একটি হলো এই মন্দিরের আর্কিটেক্ট। কিন্তু এই মন্দির তার আর্কিটেকচারের জন্য নয়, বরং এই মন্দিরের দেওয়ালে তৈরি বিভিন্ন কার্ভিংয়ের জন্য বিখ্যাত হয়েছে। কারণ যেখানে মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবী বা স্পিরিচুয়ালিটি রিলেটেড কার্ভিং হয়ে থাকে, সেখানে এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন রকম এরোটিক কার্ভিং দেখতে পাওয়া যায়। এরোটিক কার্ভিং বা স্কাল্পচার অর্থাৎ এমন ধরনের ফিগার যাদেরকে সেক্স করা অবস্থায় তৈরি করা হয়েছে। খাজুরাহোর মন্দির নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক হয়েছে, আর অনেক সময় এমন প্রশ্ন শোনা যায় যে মন্দিরের মতো পবিত্র জায়গায়
এই ধরনের স্কাল্পচার কেন তৈরি করা হয়েছে। কারণ ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সেক্সের কথা বলাও ভুল বলে মনে করা হয়, আর সেখানকার একটা এত বড় মন্দিরে এই ধরনের স্কাল্পচার কেন তৈরি করা হয়েছে। মানুষের হিসেবে খাজুরাহোর এই মন্দির সেক্স বা এরোটিক স্কাল্পচারের জন্যই মনে রাখা হয়েছে, কিন্তু এখানে সব জায়গাতেই এরোটিক কার্ভিং করা নেই। এছাড়াও অন্যান্য মন্দিরের মতো দেবদেবীরও মূর্তি আছে, আর ডেইলি লাইফ রিলেটেড কার্ভিংও দেখা যায়। এরোটিক কার্ভিং বা স্কাল্পচার শুধুমাত্র মন্দিরের বাইরের দেওয়ালেই দেখতে পাওয়া যায়। 10% মূর্তি বাদে বাকি মূর্তি মানুষের জীবনের রোজ নামচার বিভিন্ন ঘটনাকে রিপ্রেজেন্ট করে, যেমন শিক্ষা, জীবন, মৃত্যু, বিবাহ আর স্পিরিচুয়ালিটি। ঐতিহাসিক তথ্য অনুসারে এই মন্দির তৈরি করতে মোটামুটি 100 বছর সময় লেগেছিল। বিংশ শতাব্দীর গোড়াতে যখন এই মন্দির আবিষ্কার করা হয়েছিল তখন এখানে মোটামুটি 85টা মন্দির ছিল, যা 20 স্কয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। কিন্তু আজ সেখানে শুধুমাত্র 20টা মন্দিরই অবশিষ্ট আছে। এই 20টা মন্দিরের মধ্যে ভগবান, যেমন ভগবান বিষ্ণু, ভগবান শিব, বিভিন্ন দেবী এবং জৈন তীর্থঙ্করের মন্দিরও দেখতে পাওয়া যায়। এখানে বিভিন্ন ফেমাস মন্দিরও দেখতে পাওয়া যায়, যেমন কান্দারিয়া মহাদেবের মন্দির, 64 যোগিনী মন্দির, লক্ষ্মণা মন্দির, আদিনাথ মন্দির, দেবী জগদম্বার মন্দির আর মাতঙ্গেশ্বরের মন্দির। মনে করা হয় যে মাতঙ্গেশ্বর মন্দিরের স্থাপিত শিবলিঙ্গ প্রতি বছর একটু একটু করে বৃদ্ধি পায়, আর এই বৃদ্ধিকে সবার সামনে প্রমাণ করার জন্য কার্তিক পূর্ণিমার দিন এই শিবলিঙ্গকে মাপা হয়ে থাকে। সমস্ত মানুষরা মনে করে যে এই শিবলিঙ্গ একটি বিশেষ মণির উপরে স্থাপন করা হয়েছে, আর এই শিবলিঙ্গ যতটা মাটির উপরে আছে ঠিক ততটাই মাটির নিচেও আছে। দ্বাদশ শতাব্দীর মধ্যেই এই মন্দির সমস্ত পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করেছিল, কিন্তু ত্রয়োদশ শতাব্দীতে যখন কুতুবুদ্দিন আইবক চান্ডিল সাম্রাজ্যকে নিজের অধীনে করে নেয় তখন খাজুরাহোর মন্দির ইতিহাসের পাতায় কোথায় যেন হারিয়ে যায়। বিভিন্ন মুসলিম শাসকরা ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের মতো এই মন্দিরেও নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে এগুলোকে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু এই মন্দির মূল শহরের থেকে অনেকটা দূরে তৈরি করা হয়েছিল এবং ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই মন্দির পর্যন্ত পৌঁছানো অত্যন্ত দুরূহ কার্য ছিল, আর এই কারণেই এই মন্দির ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়ে যায়। সময়ের সাথে সাথে খাজুরাহোর এই মন্দিরগুলোকে বড় বড় গাছ এবং ঘন জঙ্গল ঘিরে ফেলেছিল, আর বহু শতাব্দী পরে 1838 সালে এই মন্দির পুনরায় মানুষের সামনে আসে, আর তার আর্কিটেকচার এবং এরোটিক কার্ভিংয়ের কারণে পুরো বিশ্বে বিখ্যাত হয়ে ওঠে। কিন্তু এই মন্দিরে যে এরোটিক কার্ভিংগুলো আমরা দেখতে পাই সেগুলো কোনো কোইন্সিডেন্স বা লজ্জার বিষয় নয়, বরং এই কার্ভিংগুলো এটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে বাকি কাজের সঙ্গে সঙ্গে সেক্সও আমাদের ডেইলি লাইফের একটা অংশ। এমনটা বলা হয়ে থাকে যে পুরনো দিনের বিভিন্ন রাজা মহারাজারা এই মন্দিরগুলো ভিজিট করতে আসতো, তখন এই সমস্ত কার্ভিংগুলো নিজেদের এক্সাইটমেন্টের জন্য তারা ব্যবহার করত। এছাড়াও কিছু মানুষ এটাও মনে করে যে আগেকার দিনের মানুষরা সবথেকে বেশি মন্দিরেই যেত, আর সেই সময়ে এই কার্ভিংগুলো বেশিরভাগ মানুষদেরকে সেক্স এডুকেশন দেওয়ার একটা মাধ্যম ছিল। শুধু এইটুকুই নয়, এখানে যে শুধুমাত্র অপোজিট সেক্সের এরোটিক স্কাল্পচারই দেখতে পাওয়া যায় তা নয়, এখানে হোমোসেক্সুয়ালিটি এবং বাইসেক্সুয়ালিটির এরোটিক স্কাল্পচারও দেখতে পাওয়া যায়, যা থেকে এটা বোঝা যায় যে সেম সেক্স কোনো পশ্চিমী কালচার নয়, বরং একটি নর্মাল বিষয় যা বছরের পর বছর ধরে আমাদের মধ্যে এক্সিস্ট করে আছে। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, যা হিন্দু ধর্মের 4টি প্রধান স্তম্ভ, এবং এই 4টি জিনিসই একটি মানুষের সম্পূর্ণ লক্ষ্যকে পূর্ণ করে। ধর্ম অর্থাৎ সত্যের পথ, অর্থ অর্থাৎ ধন এবং সমৃদ্ধি, কাম অর্থাৎ প্রেম। এই সমস্ত মন্দিরের বাইরের দেওয়ালে যে সমস্ত স্কাল্পচার দেখতে পাওয়া যায় তা এই 3টে জিনিসকে রিপ্রেজেন্ট করে থাকে। মন্দিরে ঢোকার মুখে এই 3টি বিষয় যখন আমরা দেখতে পাই তখন আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং মন্দিরের ভেতরে প্রবেশ করে আমরা যখন দেবদেবীর সামনাসামনি হই তখন এই 3টে বিষয়কে ভুলে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাই, অর্থাৎ
মোক্ষের পথে পা দিই। আবার কিছু লোকের মতে সেক্সকে মন্দিরের দেওয়ালে একটা ভালো সংকেত বলে মনে করা হয়, কারণ এটা নতুন জীবন শুরু করার একটা প্রতীক। বিয়ের বহুদিন পরেও যখন কোনো কাপলের কোনো সন্তান হওয়াতে সমস্যা হয়, তখন তাদেরকে এই মন্দিরে যেতে বলা হয়, যাতে তারা এই মন্দিরে গিয়ে দর্শন করতে পারে। যদিও এটা একটা কুসংস্কারের মতো শুনতে লাগে, তবুও এর পেছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে। এই মন্দিরকে দর্শন করার পর আপনার ভেতরের সুপ্ত ইচ্ছাকে বাইরে বের করে আনে, যার ফলে বাচ্চা জন্মানোর যে চান্স তা অনেকাংশেই বৃদ্ধি পায়। কিন্তু এরোটিসিজম এবং স্পিরিচুয়ালিটি একে অন্যের সঙ্গে যুক্ত থাকা কোনো নতুন বিষয় নয়, কারণ সেক্সকে সবসময়ই মানুষের বিবর্তন এবং ডিভাইন কানেকশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আর এই কারণেই আজকের দিনেও আমাদের মধ্যে মন্দির এবং সেক্স একই সঙ্গে অবস্থান করছে। খাজুরাহোর মন্দিরে অবস্থিত 10% এরোটিক স্কাল্পচার এটাই প্রমাণ করে যে প্লেজার একটা নর্মাল টেন্ডেন্সি। তাহলে আজকের ভিডিও বাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।